ক্লাস 12-এর হিস্ট্রি, উচ্চ মাধ্যমিকের ইতিহাস, তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। তোমরা সবাই কিন্তু মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। পাঠশালা বন্দোবস্ত চালু করেন কে? ওয়ারেন হেস্টিংস। মীর কাসিম বাংলার রাজধানী স্থানান্তর করেন মুঙ্গেরে। অমৃতসরে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1809 খ্রিস্টাব্দে। পর্তুগিজ নাবিকেরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাটি নির্মাণের অনুমতি পায়? ম্যাকাও। দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয় 1856 খ্রিস্টাব্দে। শিমনোসকি সন্ধি কাদের মধ্যে হয়েছিল? চীন আর জাপান। ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে 1842 খ্রিস্টাব্দে। ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন কে? লর্ড কর্নওয়ালিস। চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কে সূত্রপাত হয় ক্যান্টনে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কবে পাস হয়? 1778 খ্রিস্টাব্দে। পাঠশালা বন্দোবস্ত কবে চালু হয়? 1772 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় মহারাষ্ট্রে। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? এলিজা ইম্পে। বাংলার স্বাধীন নবাবের সূচনা করেন মুর্শিদ কুলি খাঁ। ব্রিটিশ ভারতে কোন বিষয়কে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো? আমলাতন্ত্রকে। চীনে আফিম যুদ্ধ হয়েছিল 2টি। টাইপিং কথাটির অর্থ হলো মহাশান্তি। চীনে বক্সার যুদ্ধ হয়েছিল 1900 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন কে? উইলিয়াম পিট। ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগালের। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয় 1724 খ্রিস্টাব্দে। সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাস হয়? 1853 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কার উদ্যোগে পাস হয়? পিটের। বিজরা যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1759 খ্রিস্টাব্দে ওলন্দাজদের সাথে ইংরেজদের। ওলন্দাজরা পরাজিত হয়। কবে কাদের মধ্যে বন দিবসের যুদ্ধ হয়? 1707 খ্রিস্টাব্দে ভারতের ইংরেজ ও ফরাসি কর্তৃপক্ষের মধ্যে হয়। দ্বৈত শাসন বলতে কি বোঝো? 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেয়া নিলামের পর আইনগত দিক বাংলার নবাবের হাতে থাকলেও শাসন ক্ষমতা চলে যায় কোম্পানির হাতে। তা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। কবে কার দ্বারা দ্বৈত শাসনের অবসান হয়? 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংসের দ্বারা। সলবাইয়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1782 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে মারাঠা পেশোয়ারদের। স্যার টমাস লো কবে ভারতে আসেন? ব্রিটিশ রাজ প্রথম জেমসের দূত টমাস লো 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজদরবারে আসেন। মোগল সাম্রাজ্যের থেকে বাণিজ্যিক সুযোগ লাভই ছিল তার উদ্দেশ্য। অবশ্যই পয়েন্ট বলতে কি বোঝো? ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারে প্রভূত পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জেরে বাংলার কুটির শিল্প ধ্বংস হয়। তাই হলো অবশিল্পায়ন। এদেশে কোথায় প্রথম পাট কল স্থাপিত হয়? 1850 খ্রিস্টাব্দে ব্রিটিশ কর্মচারী জর্জ অকল্যান্ড রিসরায় প্রথম পাট কল গড়ে তোলেন। কবে স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি? 1776 সালে। মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও হেস্টিংসের মধ্যে হয়েছিল পুরন্দরের সন্ধি। কবে হয় বেসিনের সন্ধি? এর দুটি শর্ত লেখো। দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে 1802 সালে হয় বেসিনের সন্ধি। পেশোয়া অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি মেনে নেন। পুনায় ইংরেজ সেনাবাহিনী নিয়োজিত হয়। ব্রিটিশ ভারতের সম্পদের বহির্গমন কাকে বলা হতো? ব্রিটিশ শাসকরা প্রচুর ভারতের সম্পদ শোষণ করে ইংল্যান্ডে নিয়ে যায়। এটাই সম্পদের বহির্গমন বলে চিহ্নিত। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? 1793 এর 22 মার্চ। বাংলা, বিহার, উড়িষ্যার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। ইংরেজরা কাছ থেকে কবে দেওয়ানি লাভ করেন? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে। তাও প্রথা কি? কোনো বিদেশি চীন সম্রাটের দর্শন পেলে তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম জানাতে হতো। এই প্রথায় তাও প্রথা নামে পরিচিত। কে কবে কি উদ্দেশ্যে আমিনি কমিশন গঠন করেন? ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে রাজস্ব সম্পর্কিত তথ্যের জন্য 1876 সালে গঠিত হয়। ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়? এশিয়া মহাদেশের আয়তনে এবং
জনসংখ্যায় বৃহত্তম একটি রাষ্ট্র চীন, যেখানে বাণিজ্যের অন্যতম দিক ছিল ক্যান্টন বাণিজ্য। চীনের বিদেশি বণিকদের জন্য উন্মুক্ত একমাত্র বন্দর ক্যান্টনকে কেন্দ্র করে এক পৃথক বাণিজ্য প্রথা গড়ে উঠেছিল, যা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত। বৈশিষ্ট্য উত্তরায়ণ নীতি অনুযায়ী বিদেশি বণিকরা চীনা ভাষা ও আরব কায়দা শিখতে পারত না। চীনের ফৌজদারি আইন ও বাণিজ্যিক নিয়ম মেনে চলতে বাধ্য ছিল বিদেশি বণিকরা। মূল শহরে প্রবেশ নিষিদ্ধ। শহরের মূল প্রবেশদ্বারে বাইরের একটি নির্দিষ্ট স্থানে বণিকরা বসবাস করত, তারা শহরে প্রবেশ করতে পারত না। কোহং প্রথা। বিদেশি বণিকরা ক্যান্টন বন্দরে স্বাধীনভাবে বা সরাসরি বাণিজ্যে অংশ নিতে পারত না। চীনা সরকার কোহং নামক বণিক সংঘকে ক্যান্টন বন্দরে একচিকে বাণিজ্য করতে দিত। কোহংদের দুর্নীতি। কোহং বণিকদের দুর্নীতি অন্ত ছিল না। তারা চীনা রাজ দরবার, আদালত এবং শুষ্ক অধিকর্তাকে উৎকোচ দিত। বাণিজ্যের বেশিরভাগ মুনাফা তারাই আত্মসাৎ করত। ব্যক্তিগত বাণিজ্য। চীনের ক্যান্টন বন্দরে ব্রিটিশ সহ ইউরোপীয়রা নানা ধরনের ব্যক্তিগত বাণিজ্যে জড়িত ছিল। এর জন্য চীনা সরকারের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক গড়তে হতো না। ইংরেজ বণিকদের প্রাধান্য। ক্যান্টন বন্দরে ব্রিটিশ বণিকদের প্রাধান্য ছিল। এর মধ্যে চায়ের বাণিজ্য ছিল উল্লেখযোগ্য। ক্যান্টন বাণিজ্যের অবসানের কারণ কোনো নির্দিষ্ট কারণে নয়, একাধিক কারণের সমন্বয় ক্যান্টন বাণিজ্য ধীরে ধীরে অবসানের দিকে এগিয়ে যায়। বাণিজ্যিক কার্যকলাপ। ক্যান্টন ইউরোপীয় দেশগুলির উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিদেশি শক্তিসমূহ সচেষ্ট হয়েছিল, কিন্তু চীন বিদেশিদের প্রতি উদারতা প্রদর্শন তো দূরের কথা, উপরন্ত সব রকম বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে দেয়। আফিম যুদ্ধ। 19 শতকের প্রথম দিকে চোরাপথে ব্রিটিশ বণিকরা চীনে আফিম পাঠাতে থাকে। আফিম ব্যবসাকে কেন্দ্র করে চীন ও ব্রিটেনের মধ্যে হয় প্রথম আফিম যুদ্ধ। অন্যান্য বন্দরে উত্থান। 1842 নানকিং চুক্তির মাধ্যমে সাংহাই নানকিং বন্দরে বিদেশিদের প্রবেশ উন্মুক্ত হয়, ফলে বিদেশি বাণিজ্যে ক্যান্টন একাধিপত্য হারায়। ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। ভারতের ঔপনিবেশিক শাসনকালে 1832 খ্রিস্টাব্দে প্রথম রেলপথ স্থাপনের প্রস্তাব ওঠে, যার শেষ পরিণতি অর্থাৎ 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ নির্মিত হয়। রেলপথ স্থাপনের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কোম্পানি ভারতে রেলপথ স্থাপন করে। ডালহৌসির উদ্দেশ্য। ডালহৌসির মতে ভারতের দূরবর্তী অঞ্চলে দ্রুত সেনাবাহিনী পাঠানো, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে, বাণিজ্য ব্যবস্থা সম্প্রসারণে রেলপথ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। পুঁজি বিনিয়োগ। শিল্প বিপ্লবের ফলে ব্রিটিশ শিল্পপতিরা বিপুল পরিমাণ পুঁজির মালিক হয়ে ওঠে, তারা ভারতে রেলপথ নির্মাণে মূলধন বিনিয়োগ করতে থাকে। কাঁচামাল রপ্তানি। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের দরুন প্রয়োজনীয় কাঁচামাল ভারতে বিভিন্ন প্রান্ত থেকে দ্রুত সরবরাহ করার জন্য প্রয়োজন ছিল রেলপথের ন্যায় উন্নত যোগাযোগ ব্যবস্থা। বিলেতি পণ্যের সরবরাহ। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত বিপুল পণ্য সামগ্রী বিক্রির জন্য প্রয়োজন ছিল ভারতের মতো বৃহত্তম বাজার। রাজনৈতিক প্রয়োজন। বিষয়ে ভারতীয় সমাজের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক নিয়ন্ত্রণ ও প্রশাসনিক তদারকির জন্য প্রয়োজন ছিল উন্নত পরিবহন ব্যবস্থার। সামরিক উদ্দেশ্য। ভারতের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দেখা দিলে দ্রুত সেনাবাহিনী পাঠানোর জন্য প্রয়োজন ছিল উন্নত রেল যোগাযোগ। অর্থনৈতিক উদ্দেশ্য। শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত দ্রব্য দ্রুত ভারতের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য অন্যতম মাধ্যম ছিল রেলপথ। ভারতে রেলপথ স্থাপনের ফলাফল। প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা। ভারতের রেলপথ বিস্তারের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়, ফলে দেশের বিভিন্ন অংশের মধ্যে প্রশাসনিক ঐক্য গড়ে ওঠে। পরিবহন বৃদ্ধি। রেল ব্যবস্থা প্রসারের ফলে ভারতে মানুষ ও পণ্য উভয় পরিবহনের কাজে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পায়। অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি। রেলপথের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ বাজারগুলির মধ্যে যোগাযোগ স্থাপিত হয়, এক অঞ্চলের পণ্য অন্য অঞ্চলে সহজেই সরবরাহ করা সম্ভব হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। হেস্টিংসের পদক্ষেপ। লর্ড ওয়ারেন হেস্টিংসের শাসনকালেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের ভূমি রাজস্ব ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষার যুগ বলা হয়ে থাকে। পাঠশালা বন্দোবস্ত। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে কোম্পানির আমলে প্রথম, তাই এই ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে কোম্পানির আমলে প্রথম, তাই এই ভূমি রাজস্ব ব্যবস্থাকে পাঠশালা বন্দোবস্ত বলা হয়। একশালা বন্দোবস্ত। পাঠশালা বন্দোবস্তে বিভিন্ন ত্রুটি দেখা দিলে তারা অবসানে ভূমি রাজস্ব বন্দোবস্তের প্রবর্তন করেন। 10 সালা বন্দোবস্ত। লর্ড ওয়ারেন হেস্টিংসের পরবর্তীতে লর্ড কর্নওয়াল গভর্নর হিসেবে দায়িত্ব নেবার পর কৃষির উন্নতি, প্রজাপীড়ন বন্ধ করার জন্য এবং কোম্পানির বাৎসরিক আয়ের
নিশ্চয়তা দান করতে 1789 খ্রিস্টাব্দে বাংলায়, 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যায় 10 বছরের জন্য যে ভূমি রাজস্ব ব্যবস্থা করেন তা 10 সালের ব্যবস্থা নামে পরিচিত। চিরস্থায়ী বন্দোবস্ত ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে দীর্ঘ পর্যবেক্ষণ, এরপর পাকাপাকি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় 1790 খ্রিস্টাব্দে। এই সময় লর্ড কর্নওয়ালিস জমিদারদের সাথে চিরস্থায়ী বন্দোবস্ত নামে এক ভূমি বন্দোবস্ত করেন। এই ভূমি রাজস্ব ব্যবস্থা অনুসারে স্থির হয় জমিদারগণ নির্দিষ্ট দিনেই সূর্যাস্তের পূর্বে ভূমি রাজস্ব প্রদান করতে বাধ্য থাকবে। তা না করতে পারলে তাদের জমিদারি সত্ত্বে বাজেয়াপ্ত হবে। রায়তওয়ারি বন্দোবস্ত 1820 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ও টমাস মনরোর উদ্যোগে ভারতের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তন করা হয় তা রায়তওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। মহলওয়ারি বন্দোবস্ত 1822 খ্রিস্টাব্দে এলফিনস্টোন ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে কিছু কিছু গ্রাম নিয়ে একটি মহল বা তালুক সৃষ্টি করে। পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের আলোচনা করো, তুলনামূলকভাবে আলোচনা করো। পলাশীর যুদ্ধের ফলাফল ঐতিহাসিক ম্যালেসন বলেছেন, পলাশীর যুদ্ধের মতো আর কোনো যুদ্ধের ফলাফল এত ব্যাপক স্থায়ী নয়। কোম্পানির সার্বভৌমত্ব পলাশীর যুদ্ধে জয়লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর যুদ্ধে জয়লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভারতের কোম্পানির সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়। রাজনীতিতে প্রাধান্য এই যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাংলার রাজনৈতিক পুতুলে পরিণত হয়। প্রশাসনিক শূন্যতা পলাশী যুদ্ধে বাংলার নবাবের পরাজয় ভয়াবহ রাজনৈতিক জটিলতা তৈরি করে। বাংলায় দেখা দেয় প্রশাসনিক শূন্যতা। কোম্পানি ইচ্ছামতো বাংলার নবাব পদে ব্যক্তিকে বাংলার নবাব পদে বসায়। একচেটিয়া বাণিজ্য পলাশীর যুদ্ধে জিতে কোম্পানি দত্তক বা বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রয়োগ করে বাংলার বাণিজ্যে একচেটিয়া প্রাধান্য স্থাপন করে। বাংলার পরাধীনতা পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পতনের ফলে বাংলা পরাধীন হয়ে পড়ে। ইংরেজরা মির্জাফরকে সিংহাসনে বসিয়ে নিজেরা সিংহাসনের পশ্চাৎশক্তিতে পরিণত হয়। বক্সার যুদ্ধের ফলাফল বক্সার যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে জেমস স্টিভেন বলেছেন, ভারতে ব্রিটিশ শক্তির উৎস হিসেবে বক্সারকে গণ্য করা হয়। ভাগ্য নির্ণায়ক যুদ্ধ বক্সার যুদ্ধ ছিল ভারতের ইতিহাসের ভাগ্য নির্ণায়ক যুদ্ধ, যে কারণে ঐতিহাসিক বিমানচন্দ্র বলেছেন এটি ছিল ভারতের ইতিহাসের সর্বাধিক নিষ্পত্তিমূলক নির্ণায়ক। বাংলা আধিপত্য প্রতিষ্ঠা বক্সারের যুদ্ধে জয়লাভের পর বাংলায় ব্রিটিশ শক্তির পথ থেকে সব বাধা দূরে চলে গেল। উত্তর ভারতে আধিপত্যের প্রতিষ্ঠা বক্সারের যুদ্ধে জয়লাভের পর কোম্পানি উত্তর ভারতে নজর দেয়, অযোধ্যা নবাব কোম্পানির আনুগত্য হয়। আর্থিক লুণ্ঠন বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলার বাণিজ্য অর্থনীতিতে কোম্পানির একাধিপত্য প্রতিষ্ঠা হয়। এই সুযোগে শুরু হয় আর্থিক লুণ্ঠন। দেওয়ানি লাভ বক্সারের যুদ্ধের পর বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে কোম্পানি। এতে রাজনৈতিক কর্তৃত্ব লাভের পাশাপাশি কোম্পানির আর্থিক লাভ হয়েছিল। মূল্যায়ন ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে পলাশী যুদ্ধের মাধ্যমে ভারতের মধ্যযুগের অবসান হয় এবং আধুনিক যুগের সূচনা হয়। অবশ্য বক্সার যুদ্ধে জয়লাভের পরই ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয়। এ প্রসঙ্গে জামশেদ মূল বলেছেন, বাংলার উপর কোম্পানির শাসন শৃঙ্খলা চূড়ান্তভাবে স্থাপন করা হয়েছিল। এখানেই শেষ করছি।